আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নামে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের টাইপ 1-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে সমাধান করব। আমরা টাইপ 1-এর নাম দিয়েছি নগদান বইয়ের ধারণা, এবং টাইপ 1-এ আমরা 1 থেকে 10 নম্বর সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। আমাদের প্রশ্নগুলোতে কি বলেছে আমরা একটু দেখি। আমরা সবার প্রথমে চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে নগদান বইয়ের ডেবিট দিকে কোন বারটা লিখতে হয়। আমাদের নগদান বই, আমরা সবাই জানি নগদান বইয়ের দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক, তাই না? নগদান বইয়ের ডেবিট দিকে অর্থাৎ প্রাপ্তি পাশে আমি নগদ বা ব্যাংকের টাকা পেয়েছি, এই ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করি। নগদান বইয়ের ক্রেডিট দিকে অর্থাৎ প্রদান দিকে আমি টাকা পয়সা খরচ করেছি বা আমার কাছ থেকে নগদ টাকা বা ব্যাংকের টাকা চলে গেছে, ওই ধরনের লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করি, তাই না? তার মানে ডেবিট পাশটা থাকে হচ্ছে আমাদের হাতের বাম পাশে। এই ডেবিট পাশটা থাকে কোন দিকে? আমাদের হাতের বাম পাশে। এবং এই পাশটার নাম আমরা বলি হচ্ছে, অর্থাৎ আমি টাকা পয়সা পেয়েছি, এই জিনিসগুলো আমি লিখি কোন পাশে? প্রাপ্তি পাশে। ব্যাংকের টাকা পেয়েছি অথবা নগদের টাকা পেয়েছি, কোন পাশে লিখি? প্রাপ্তি পাশে। আবার আমাদের ক্রেডিট পাশ থাকে হচ্ছে হাতের ডান পাশে। হাতের ডান পাশে আমি লিখি হচ্ছে প্রদানগুলো, অর্থাৎ আমার কাছের থেকে নগদে টাকা চলে গেছে অথবা আমার কাছ থেকে ব্যাংকের টাকা চলে গেছে। এই যে আমার কাছ থেকে নগদ বা ব্যাংকের টাকা চলে গেল, এই ধরনের লেনদেনগুলো আমরা লিখি হচ্ছে ক্রেডিট পাশে, তাই না? এটা হচ্ছে আমাদের সাধারণ কথা। এখন নগদ টাকার সাথে বারটা খেয়াল করে দেখো। নগদ বা নগদান বা নগদ টাকা যেটাই বলি না কেন, নগদ টাকার সাথে বারটার একটা বিপরীত সম্পর্ক। বারটার কেমন সম্পর্ক ভাইয়া? উল্টা বা বিপরীত সম্পর্ক। নগদ টাকার সাথে বারটার একটা উল্টা বা বিপরীত একটা সম্পর্ক আছে। উল্টা বা বিপরীত সম্পর্কটা কি ভাইয়া? উল্টা বা বিপরীত সম্পর্কটা হচ্ছে, আমি যদি নগদ টাকা পাই তাহলে আমাকে বারটা দিতে হয়। আমি নগদ টাকা পেয়েছি, তাহলে আমি বারটা দিব। আবার আমি নগদ টাকা পেয়েছি মানে আমি নগদ টাকা পাইলে আমাকে বারটা দিতে হচ্ছে। আমি যদি কাউকে নগদ টাকা দেই, আমি আবার বারটা পাই। মানে নগদ টাকার সাথে বারটার একটা উল্টা সম্পর্ক। তাহলে আমি নগদানের ডেবিট পাশে লিখি হচ্ছে প্রাপ্তি। আমি নগদে টাকা পাইলে, ব্যাংকে টাকা পাইলে আমি প্রাপ্তি পাশে লিখি। এবং যখন আমি নগদ টাকা বা ব্যাংকের টাকা পাবো, তখন আমাকে বারটা দিতে হবে, আমাকে ছাড় দিতে হবে। তাইলে ছাড় দেওয়া মানে কি? প্রদত্ত বারটা। তাহলে ভাই নগদান বইয়ের ডেবিট দিকে কোন বার্তাটা লিখতে হয়? প্রদত্ত বার্তাটা বা বার্তা প্রদানটা লিখতে হয়, তাই না? এরপরে দেখো ভাই আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলেছে কন্ট্রা এন্ট্রি কি? কন্ট্রা এন্ট্রি হচ্ছে আমাদের জন্য বিপরীত দাখিলা। এই কন্ট্রা এন্ট্রি কি? কন্ট্রা এন্ট্রি হচ্ছে আমাদের জন্য বিপরীত দাখিলা। এই কন্ট্রা শব্দটার বাংলা অর্থ হচ্ছে বিপরীত। এই কন্ট্রা শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে বিপরীত। তো কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলা। এরপর 3 নম্বর প্রশ্নে কি বলেছে? নগদান বই একটি। দেখো, আমরা নগদান বই শেখার আগে অধ্যায় 6-এ জাবেদা শিখেছি, অধ্যায় 7-এ আমরা খতিয়ান শিখেছি। দেখো, তুমি একটু যদি নিজে চিন্তা করে দেখো, আমরা যে নগদান বই করছি, এটা কিন্তু আমাদের জাবেদা এবং খতিয়ান দুইটার একটা মিক্স আপ আমরা বলতে পারি, তাই না? জাবেদা আমাদের এখানে নগদান বই করার জন্য লাগছে, এবং আবার নগদানের আমি যখন নগদান বইটা প্রস্তুত করছি, আমার কাছে কাইন্ড অফ মনে হচ্ছে যে আমি নগদান হিসাবের খতিয়ান করছি টি ছকে নগদান বইয়ের খতিয়ান করলে নিয়ম কানুনগুলো যেভাবে করতাম, আমি নগদান বইতেও কিন্তু নিয়ম কানুনগুলো ঠিক একইভাবে পালন করছি। তার মানে আমরা এই নগদান বই করার সময় জাবেদা এবং খতিয়ান দুইটারই কিন্তু একটা টেস্ট পাই, দুইটারই কিন্তু একটা ফ্লেভার আমরা পাই, তাই না? এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। আমাদের 4 নম্বর প্রশ্নে বলেছে যে নগদান বইয়ের
নগদান বইয়ের ব্যাংক কালামের ক্রেডিট জের নির্দেশ করে কোন উদ্ধৃত? ভাইয়া আমাদের নগদান বইয়ের ব্যাংকের ঘরের ক্রেডিট জের, ব্যাংকের ঘরের ক্রেডিট জের কোনটি নির্দেশ করে? ব্যাংকের ঘরের ক্রেডিট জের, এই ব্যাংকের ঘরের ক্রেডিট জের আমাদেরকে কি নির্দেশ করে? ব্যাংকের ঘরের ক্রেডিট জের আমাদেরকে নির্দেশ করে ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্সকে, তাই না? যেহেতু ক্রেডিট জের বলছে তাহলে ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স। ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্সকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি। একদম প্রকৃত বাংলায়, খাস বাংলায় বলি ব্যাংক জমার অতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্সকে কি বলা হয়? ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমার অতিরিক্ত, তাই না? এরপর আমরা যদি 5 নম্বর প্রশ্নটা দেখি, 5 নম্বর প্রশ্নে বলা আছে নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয় কোনটি? দেখো নগদান বইয়ের এই যে ক্রয় বার্তা বিক্রয় বার্তা এগুলো তো আমাদের অন্তর্ভুক্ত হয় না, এগুলো বাদ। নগদান বইয়ের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয় বা লেখা হয় কোনটি? নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয় নগদ প্রাপ্তি অথবা ব্যাংকের টাকা পাইলে, নগদ প্রাপ্তি অথবা ব্যাংক প্রাপ্তি। নগদ টাকা বা ব্যাংকের টাকা পাইলে আমি নগদান বইয়ের ডেবিট দিকে লিখি, তাই না? এবং যখন আমি নগদ টাকা অথবা ব্যাংকের টাকা পাই তখন আমাকে বার্তা দিতে হয়। ভাইয়া আমি যখন নগদ টাকা পাই, আমি যখন ব্যাংকের টাকা পাই তখন আমাকে বার্তা দিতে হয়, আমাকে ছাড় দিতে হয়। তার মানে আমি তখন বার্তা দিই, প্রদত্ত বার্তা। তাহলে নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয় কোনটা? নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয় প্রদত্ত বার্তার টাকাটা, তাই না? আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া? বলেছে কখন নগদান বইয়ের উদ্ধৃত্ত জানা যায়? নগদান বই যে আমরা প্রস্তুত করি এই নগদান বইয়ের উদ্ধৃত্তটা, নগদান বইয়ের জেরটা, নগদান বইয়ের ব্যালেন্সটা আমরা কখন জানতে পারি? আমরা জানতে পারি একটা নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমি জানতে পারি আমার নগদান হিসাবে এখন কত টাকা জের বা এখন কত টাকা উদ্ধৃত্ত রয়েছে, তাই না? এবার বলছে ব্যবসায়ের চালিকা শক্তি কোনটি? নিঃসন্দেহে একটা ব্যবসায়ের চালিকা শক্তি হচ্ছে ওই ব্যবসায়ের নগদ তহবিল, ওই ব্যবসায়ের ক্যাশ। কারণ নগদ টাকা ছাড়া আমার ব্যবসায়টাকে সচল রাখা সম্ভব না, নগদ টাকা ছাড়া আমার ব্যবসায়টাকে চালু রাখা সম্ভব না। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, ব্যাংক হিসাবের ক্রেডিট উদ্ধৃত্তের অর্থ কি? ব্যাংক হিসাবের ক্রেডিট উদ্ধৃত্তের অর্থ হচ্ছে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স বা ব্যাংক ওডি বা ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত্ত। আমরা এরকম একটা এমসিকিউ কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম। 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলা আছে কিসের ভিত্তিতে নগদ উদ্ধৃত্ত তৈরি হয়? কিসের ভিত্তিতে আমি নগদ উদ্ধৃত্ত তৈরি করি? আমি দৈনিক ভিত্তিতে নগদের উদ্ধৃত্ত তৈরি করি। একটা দিন শেষে আমি দেখি যে আজকের দিনে আমার কত টাকা নগদ টাকা ছিল, কত টাকা নগদ টাকা খরচ হয়েছে, এই জিনিসগুলোর হিসাব আমরা করি, তাই না? আচ্ছা, নগদান বই হিসাবের একটি, নগদান বই হিসাবের জন্য কি? এই আমি যে নগদান বই প্রস্তুত করি এটা আমার নগদান বই আমার হিসাবের একটা প্রাথমিক বই। কি বই ভাইয়া? হিসাবের একটা প্রাথমিক বই, তাই না? আচ্ছা, এরপরে কি আর আছে? না, এরপরে আর নাই। তাহলে দেখো আমাদের টাইপ 1-এ ভাইয়া 10টা প্রশ্ন ছিল, আমরা 10টা প্রশ্নই কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এবং আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ব্যাখ্যা প্রদান করার জন্য। তার কারণ যত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা প্রশ্নগুলো অ্যান্সার করব বা প্রশ্নগুলো সমাধান করব এটা আমাদের জন্য ভালো। কারণ আমরা এই প্রশ্নটাও যদি হুবহু না পাই আমরা এরকম ধরনের অনেক প্রশ্ন পরীক্ষায় সমাধান করতে পারবো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।